আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক, প্রশাসনিক কাজ দ্রুত স্বাভাবিক ধারায় আনা ও সরকারের রূপরেখা নিয়ে আলোচনা। বিভিন্ন মামলায় সাবেক 2 আইজিপি সহ 3 পুলিশ কর্মকর্তার রিমান্ড, হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেফতার। জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কি না, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ডয়চে ভেলের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার। এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম তদারকি শুরু, ওয়ার্ল্ড কাউন্সিলররা না থাকলেও যথাযথ ব্যবস্থা রয়েছে দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম সচিব সভা। সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কিভাবে দ্রুত ও স্বাভাবিক ধারায় আনা যায় এবং বর্তমান সরকারের আগামী সময়ের রূপরেখা নিয়ে সচিবদের নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানীর পৃথক 2 হত্যা মামলার পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনে 8 দিন এবং নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর এক মামলায় অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহীদুল রাজু রিপোর্ট। ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সকাল 6:30টার দিকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয় পুলিশের সাবেক 3 প্রভাবশালী কর্মকর্তাকে। গণ আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক এবং মোহাম্মদপুরে আবু সাইদ হত্যা মামলায় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আশুলিয়ায় হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের, মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 8 দিনের ও হাজারীবাগ থানার অপহরণ মামলায় আবদুল্লাহ হিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। AKM শহীদুল হক আজকে তাকে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায়, আপনারা জানেন যে ওই ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় AKM শহীদুল হক একজন এজাহারভুক্ত আসামি। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আজকে 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ টোটাল 56 জন আসামিদের বিরুদ্ধে FIR হিসাবে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং অত্র মামলার যে বাদী অর্থাৎ ভিকটিমের যে চাচা আশরাফ সিদ্দিকী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তার তিনি বলেছেন যে ভিকটিমের যে ডিসিজ যে মারা গিয়েছে তার বাবা বিদেশ অবস্থায় আছে। মঙ্গলবার র্যাবের হাতে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালকে দুপুরে আদালতে আনার কথা রয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। হত্যা মামলায় গ্রেফতার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। এ নিয়ে আমরা সরাসরি যোগাযোগ করছি শহীদুল্লাহ রাজুর সাথে। রাজু সিএমএম আদালতে অবস্থান করছেন, তো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে কখন আদালতে হাজির করা হতে পারে আমাদেরকে একটু জানাবেন।
রিদিতা, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালকে গতকাল রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গুলশান একের বাসায় গুলশানে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং র্যাব ঘিরে রেখে এবং গভীর রাতে তাদের অভিযান চালিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে এমডি দিলীপ আগারওয়াল তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করে র্যাব এবং বাড্ডা থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবং তিনি জানিয়েছেন যে তাকে থানা থেকে আদালতের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে এবং আজকে দুপুরে তাকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের যে এমডি দিলীপ কুমার আগারওয়াল তিনি এখন পর্যন্ত আদালতে পৌঁছাননি। তা আদালতে এসে পৌঁছালে তারপর যে তার রিমান্ড আবেদন করা হবে এবং আদালত শুনানি গ্রহণ করে তার রিমান্ড মঞ্জুর করবেন কিনা সেটা আদালত শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত দেবেন। এখন পর্যন্ত রিদিতা দিলীপ কুমার আগারওয়ালের আপডেট এটাই ছিল। রাজু, ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার জন্য আগে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের ব্যক্তিবর্গের বিচার হবে এবং এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি থাকবে কিনা। ডয়চে ভেলের সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি শিক্ষার্থীদের রাজনৈতিক দল, জঙ্গিবাদ, গণহারে মামলা, ডিজিটাল নিরাপত্তা আইন ও নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে কথা বলেন। ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। ক্ষেত্রে সামগ্রিকভাবে যদি আমি সকল সেক্টর সংস্কার করতে না পারি তাহলে আসলে সমস্যার সমাধান হবে না। সেই জায়গা থেকে আমাদের পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং অবশ্যই প্রধানত সংবিধান থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা সেই সকল ক্ষেত্রের অভিজ্ঞ এবং এক্সপার্টদের সংস্কারের কথা বলছি। কিন্তু আমরা বলেছি যে এখন আসলে রাজনৈতিক দল গঠনের সময় নয়, এখন আসলে দেশ গঠনের সময়। কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা, বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পূর্তিতে শহীদ ও আহতদের স্মরণে শহীদি মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রেস ব্রিফিং থেকে সবাইকে এই মার্চে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা সংবিধানকে দলীয় সংবিধান বানিয়েছিল তাদের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। যারা মুজিববাদকে পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে, যারা 24 পর্যন্ত ফেসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতি না থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা প্রশাসক মোহাম্মদ শের আলী। মিথিলা নাজনীর রিপোর্ট। 2024 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট 1000-এর বেশি আক্রান্ত, আর মৃত 15 জনের মধ্যে ঢাকায় মৃত্যু 9। সব মিলিয়ে বর্ষা মৌসুমের শেষ দিকে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম তুলে ধরল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তালিকা অনুসরণ করে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে ডিএসসিসি। তাপমাত্রা 35-এর উপরে থাকে তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে, যদিও তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে মশার ডেনসিটিটা অনেকটাই কমে গিয়েছে। আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য বরখাস্ত প্রকৌশলী আশিকুর রহমান দলবল সহ কোন ক্ষমতা বলে পূর্ণ দিবস অফিস করলেন কিংবা এখানে প্রশাসকের ভূমিকা কি হওয়া উচিত
তা নিয়ে প্রশ্ন তুললে যথাযথ উত্তর আসেনি কর্তৃপক্ষের কাছে থেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। গোমতীর ভাঙনের মুখে লঞ্চভঞ্চ হয়ে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া ও বেড়াজাল গ্রাম। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে 100-এরও বেশি পরিবার। বন্যার পানি কমে গেলেও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম দুটির মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কুমিল্লা থেকে আবুল কাশিম হৃদয়ের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। 22 আগস্ট কুমিল্লায় গোমতী নদীর স্রোতের তোড়ে মাটির সাথে মিশে গেছে বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের বিলকিস বেগমের 3টি ঘর। 2 মেয়েকে নিয়ে স্বামীহারা এই বৃদ্ধা এখন আশ্রয়হীন। বন্যার শুরুর দিন রাতে প্রাণ বাঁচিয়ে উঠেছিলেন আশ্রয়কেন্দ্রে। 6 দিন পর সাঁতরে বাড়ি ফিরে দেখেন কিছু নেই বিলকিসের। 2টি মাটির ঘর মাটিতে মিশে গেছে। টিনের ঘরের সব আসবাব চাপা পড়েছে পলি মাটির নিচে। বাবা মিসগুলো কদিন বাবা বাবা আমার ঘর দুয়ার বানাইয়া না দিলে আমি কি করাম বাবা, আমার জামাই নাই, ভূত নাই, দিনটা দি বাবা। বেড়াজাল গ্রামটি রাস্তাঘাট ভেঙে লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাদ্য সংকটে আছেন সেখানকার পরিবারগুলো। এখান থেকে মিনিমাম আমরা 2 কিলোমিটার রাস্তার ভিতরে আমরা পুরো রাস্তায় আমরা ভেঙে গেছে। অনেক দিক দিয়ে আমরা 5 ফিট 7 ফিট এরকম রাস্তাটা একদম চলে গেছে। প্রায় 8-10টি গ্রাম বুড়িচং উপজেলার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের মূলত বিশেষ এখন দাবি হয়েছে এই রাস্তাটা দ্রুত মেরামত করা। বুড়িচং উপজেলায় পাকা, আধা পাকা ও কাঁচা বাড়ি মিলিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় 4700। আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় 17,000 ঘরবাড়ি। পুনর্বাসনের জন্য ক্ষতিগ্রস্ত 6টি গ্রামকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের যে 14টা উপজেলা ক্ষতিগ্রস্ত তার মধ্যে 6টা উপজেলা সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম হলো বুড়িচং। তো আপনি যে বিষয়টি বলেছেন বুড়িচংয়ের যে রাস্তাঘাট ঘরবাড়ি যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা যখনই হিসাবটা সব পেয়ে যাব, আমরা ইতিমধ্যেই বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা হচ্ছে, তারাও এগিয়ে আসবে এবং বিভিন্ন এনজিওস যারা আছে তাদেরকে নিয়ে সমন্বিতভাবে কে কোথায় কাজ করবে, কোন এলাকায় কাজ করবে, সেই অনুযায়ী আমরা কিন্তু আসলে যে পুনর্বাসন কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি। ঘরবাড়ি পুনর্বাসনের পাশাপাশি রাস্তাঘাট মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। দেশের বিভিন্ন জায়গায় ঔষধ শিল্প কারখানায় শ্রমিকেরা নানান দাবিতে আন্দোলন ও ভাঙচুর করছে। সেই সাথে কর্মকর্তাদের কারখানায় প্রবেশে বাধা ও জিম্মি করে রাখা হচ্ছে, ফলে কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ঔষধ কোম্পানির মালিকরা বলেছেন, এভাবে চলতে থাকলে কোম্পানিগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে এবং দেশে ঔষধের সংকট হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশে উদীয়মান শিল্প খাত হিসেবে পরিচিত ঔষধ শিল্প। এ খাতের রয়েছে অপার সম্ভাবনা। দেশের উৎপাদিত ওষুধ বিশ্বের 133টি দেশে রপ্তানি হয়। আসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। সম্ভাবনাময় এ শিল্পে দেখা দিয়েছে নানা অস্থিরতা। ঔষধ শিল্পে যেখানে গত 5 দশকে কোনো শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি, সেখানে হঠাৎ করে দেখা দিয়েছে ব্যাপক শ্রমিক অসন্তোষ। ঔষধ কোম্পানিগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির সরকারের কাছে ঔষধ কারখানার নিরাপত্তা চেয়ে বলেন, কারখানা বন্ধ হলে দেশে ওষুধের সংকট তৈরি হতে পারে। সবাই শান্তিপূর্ণভাবে আসেন, এই মুহূর্তে প্রোডাকশন চালু রাখেন। এখনো পর্যন্ত স্টকে যা আছে সেটা দিয়ে চলছে, কিন্তু যে কোনো মুহূর্তেই ব্যাপক ওষুধের শর্টেজ শুরু হতে পারে। আমরা এখন বলতে পারেন কার্যত জিম্মি, অসহায়। আমাদের ফ্যাক্টরিগুলো হাজার হাজার কোটি টাকার ফ্যাক্টরি, এগুলো প্রত্যেকটা এখন ভালনারেবল। আমাদের যাওয়ার কোনো জায়গা আমরা পাচ্ছি না। বক্তারা বলেন, ক্রমবর্ধমান ওষুধ শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করার জন্য সুদূর প্রসারী চক্রান্ত করছে একটি অশুভ শক্তি। কোথা থেকে কে কি করে, কিভাবে কাকে উস্কানি দেয়, এগুলি বোঝা খুবই মুশকিল। এবং আমাদের এই সমস্ত কিছু কিছু লোক কোনো একটা গভীর ষড়যন্ত্রের পণ হিসাবে নিজেরা কাজ করছে, এটা তারা নিজেরাও বোঝে না, এবং বুঝলে তারা হয়তো বলতো এটা আমরা কোনোদিন করতাম না। দেশের স্বার্থে কারখানা ঘেরাও, মিছিল, ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করে কারখানা উৎপাদন কার্যক্রম চালু রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ
গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ প্রতিরোধে আজ থেকে পুলিশ সহ যৌথ বাহিনী বিশেষ অভিযান শুরু করবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে রফিকুল বাশারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তিনি সচিবালয়ে অবস্থান করছেন। বাশার, গত কয়েকদিন ধরে গাজীপুর আশুলিয়া অঞ্চলে যে শ্রমিকদের অসন্তোষ চলছে তা নিয়ে বিশেষ বৈঠকে বসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আরও প্রায় 9-10 জন উপদেষ্টা। সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, আজকে থেকেই গাজীপুর আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, শ্রমিক আন্দোলন প্রতিরোধ করতে বিশেষ অ্যাকশনে যাবে পুলিশ সহ যৌথ বাহিনী। এখানে আজকে থেকে জলকামান আনা হবে এবং প্রয়োজনে গ্রেফতার করা হবে। বলা হচ্ছে যে এখানে যে আন্দোলন করা হচ্ছে সেখানে বহিরাগতরা এই আন্দোলন করছে। শ্রমিকরা যে দাবি দেওয়া উপস্থাপন করছেন সেই দাবি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এখানে কোনো নির্দিষ্ট কোনো দাবি তারা উপস্থাপন করছেন না, এক এক সময় এক একটা দাবি উপস্থাপন করা হচ্ছে। এই অবস্থান থেকে তারা কঠোর অবস্থানে যাবেন বলে আজকের এই বৈঠকে, জরুরি বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে তারা সেখানে বিশেষভাবে যৌথ বাহিনী অভিযানে যাবেন বলে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে আমাদেরকে কয়েকজন উপদেষ্টা এমনটি জানিয়েছেন যে এখানে ঝুট ব্যবসা নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি স্থানীয় নেতারা বিশেষভাবে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে বৈঠক শেষে পুলিশের প্রধান জানিয়েছেন যে ওখানে তারা বিশেষ অভিযান যে চলবেন, সাথে সাথে সারা দেশে যে অস্ত্র উদ্ধার গতকালকে থেকে অভিযান শুরু হয়েছে অস্ত্র উদ্ধারের জন্য, সেই অভিযানের সাথে সাথে যারা অনৈতিক কাজের সাথে জড়িত, যারা সন্ত্রাসী কাজের সাথে জড়িত তাদেরকেও গ্রেফতারের উদ্যোগ নেবেন। সারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই অভিযান অন্যতম ভূমিকা পালন করবে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে পুলিশ প্রধান যেমনটি জানিয়েছেন যে পুলিশের মনোবল খুব তাড়াতাড়ি, পুলিশ ভালোভাবে কাজ করছে সব জায়গায়, আরও খুব দ্রুত তার সাথে সব জায়গায় কাজ শুরু করবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। বিএনপি নেতারা বলেছেন জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা বলেন দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবিধাবাদীদের বিদায় করতে হবে। অপরাধীদের ক্ষমা নয়, বিচার করার কথা বলেছেন দলের নেতারা। রাহুল রায় রিপোর্ট। শুরু থেকেই বন্যার্তদের দেখলাম কি প্রতিষ্ঠাবার্ষিকীর 5 দিনের কর্মসূচি বাতিল করে সেই টাকাও ত্রাণের জন্য দেয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, নৈতিকভাবে দুর্বল সুবিধাবাদীদের ত্রাণ সহায়তা গ্রহণ করছেন না তারা। নির্বাচন কমিশন, দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও কথা বলেন তিনি। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। অপরাধীদের ক্ষমা নয়, বিচার করার কথা বলেছেন তিনি। 18 লক্ষ কোটি টাকা বলেন আর 15 লক্ষ কোটি টাকা বলেন, পাচারকৃত টাকা উদ্ধার করতে হলে, ব্যাংক লুটেরাদেরকে বিচারের সামনে আনতে হলে সেই সংবাদকর্মী হোক, চিকিৎসক হোক, স্বাস্থ্যের দুর্নীতি বের করতে হলেও, যত সেক্টরে দুর্নীতি হয়েছে, আইসিটির দুর্নীতি বের করতে হলো অথবা গেটওয়ের দুর্নীতি ধরতে হলো, শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজে নেতাকর্মীদের পূর্ণ সহায়তা করার কথা বলেছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন এবং আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের বিচার সহ 9 দফা দাবি জানিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াত লিয়াজু কমিটি। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক মানে তদন্ত হতে হবে। ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থা বাতিল, ইসলামী ফাউন্ডেশন সহ সব সরকারি প্রতিষ্ঠানে সুন্নি মতাদর্শী আলেমদের সম্পৃক্ত করারও দাবি জানান বক্তারা। মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফে হামলাকারী উগ্রবাদীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। আহলে সুন্নাতের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির হত্যাসহ সকল হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত স্থানীয়দের উপর হামলা ও ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রী তালাকের জের ধরে হামলায় 2 ভাই নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 6 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, চরম কলহের জেরে স্ত্রী হ্যাপিকে তালাক দিয়েছিলেন স্বামী রেজাউল করিম। তারপরও স্বামীর ঘর ছেড়ে না যাওয়ায় এ নিয়ে বহুবার সালিশ হয়। এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে রেজাউল করিম প্রাক্তন স্ত্রীর ঘরে ঢুকে তাকে কোপানো শুরু করলে আশপাশের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল প্রতিবেশীদের উপর হামলা চালায়। উত্তেজিত জনতা উল্টো হামলা করলে রেজাউলের 2 ভাই নিহত হয়। ইউক্রেনের পোলজভা নগরীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 51 জন নিহত হয়েছেন, আহত 200 জনের বেশি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার সতর্ক সংকেত বাজার পর মানুষজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কয়েকটি বেসামরিক ভবনের পাশাপাশি একটি সামরিক প্রশিক্ষণ ইনস্টিটিউটও ক্ষতিগ্রস্ত হয়। হতাহতদের মধ্যে কয়েকজন সেনা সদস্য রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এবছর ইউক্রেনের রুশ বাহিনী চালানো এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, পোলজভার সামরিক ইনস্টিটিউটে সেনাদের প্যারেডে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তবে এমন খবর অস্বীকার করে ইউক্রেন বলছে, হামলার সময় ওই ইনস্টিটিউটে কোনো প্যারেড বা অন্য কোনো অনুষ্ঠান হয়নি। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় ফরাসি উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকাডুবিতে 12 জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফ জ্যাকেট ছিল না। নৌকাডুবির ঘটনায় এখনও 2 জন অভিবাসী নিখোঁজ রয়েছেন। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় 50 জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নিউজ ডাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবার তীব্র গরম ও অধিক বৃষ্টিপাতের কারণে ফুলকপি হলুদ হয়ে পচে যাচ্ছে। নানা রকম ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। অন্য বছর যেখানে 3 মাসে 30,000 টাকা খরচ করে লাখ টাকায় কপি বিক্রি করা গেছে, এবছর সেখানে বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 20 থেকে 30,000 টাকা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের মাটি উঁচু হওয়ায় এ জেলায় সারা বছরই সব ধরনের সবজি চাষ হয়ে থাকে। তবে এবছর দেখা গেছে তার বিপরীত চিত্র। তীব্র গরম আর থেমে থেমে বৃষ্টিপাতের কারণে মাঠের কপি হলুদ হয়ে পচে যাচ্ছে। ফুল হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে, মনে হয় জাতো এবার কি খারাপ দিচ্ছে কি বীজ, এটাও বলতে পারছি না। কিংবা আবহাওয়ার কারণে এইগুলা, ওই জন্য আমরা খুব লসের মধ্যে পড়ছি। মাঠ সব একই অবস্থা। গতবার কিছু লাভ হয়েছিল, এবার গরম বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, গরম পড়ছে, যার ফলে কপিটা নষ্ট হয়ে গেছে। চাষিরা বলছেন, এবার উৎপাদন খরচই উঠছে না। প্রতি বিঘায় লোকসান হচ্ছে 20 থেকে 25,000 টাকা। বিগত বছরে আমরা 1 বিঘা জমিতে খরচ হয় 35 থেকে 40,000 টাকা, কিন্তু বেচা কিনা হয় 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আমাদের খরচ বাদ দিয়েও আমাদের 50,000 টাকা লাভ হয়। কিন্তু এইবার এই প্রচন্ড গরম আর এই যে একটু বৃষ্টি থেমে থেমে বৃষ্টির কারণে এবার আমরা একটু ক্ষতির মুখে পড়ে গেছি। এবারই করি কপি, এবারই করেছিলাম বাঁধাকপি, 20,000 টাকা খরচ, 10,000 টাকা হয়েছে। ওই জন্য কপি আর বাঁধাকপি ফুলকপি লাগিয়েছি, ওই জন্য মন খারাপ করে আর যাই নষ্ট হয়ে গেছে। চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের প্রধান খালে বাঁধ নির্মাণ, দখল, দূষণ আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার দুর্ভোগ। এতে পরিবেশ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জীববৈচিত্র্য। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারী বর্ষণ আর উজানের ঢলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালী। প্রতি 12 ঘন্টায় জেলা শহর সহ আশপাশের অঞ্চলের পানি কমছে 1 থেকে 3 সেন্টিমিটার করে।
যেখানে এখনও ঘরবাড়ি, রাস্তাঘাটে পানি জমে আছে কয়েক ফুট। চর আলগি খালে বাঁধ নির্মাণ সহ ছোট বড় বিভিন্ন খাল দখল আর ময়লা আবর্জনার স্তূপের কারণে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। বন্যা নয়, এটা হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতা শুধু এটা হচ্ছে মানব সৃষ্ট, এটা আপনার কোনো না, প্রাকৃতিক বিপর্যয় নয়। খালটা জীবিত নাই, এই খালটা মনে করেন অধিকাংশই দখলে চলে গেছে। পানি যদি নিষ্কাশিত না হয় তাহলে মনে করেন আমরা কিভাবে পানি নামবে কোথা থেকে, আর আমরা জনগণ এই বন্যা থেকে কিভাবে বাঁচবো? ছাগলমারা হুরা খাল, নোয়াখালী খাল পর্যন্ত হুরাই জামুরি। সমস্যার সমাধানে খালের বাঁধ অপসারণের প্রশ্নে মুখোমুখি অবস্থানে প্রশাসন ও স্থানীয়রা। এটা সরকারি রেকর্ডে 26 ফুট খাল, এখন আপনারা দেখেন কত ফুট আছে, এখন 3 ফুট খাল হতো নাই। বাট্টা কাট হয় তাহলে ইউনিয়নটা পুরোটা ইউনিয়ন বিলীন হয়ে যাবে। চর মন্ডলিয়া, চর এলাই, চর বালুয়া, গুল্লাখালী, এই 4টা ইউনিয়ন বিলীন হয়ে যাবে। পাশে যত রকমের প্রতিবন্ধকতা আছে, পানি সরানোর প্রতিবন্ধকগুলোকে এখান থেকে সরাইতে হবে, যেভাবে কারো মুখের দিকে তাকানো যাবে না। বিকল্প উপায়ে পানি অপসারণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসক মহোদয় ওখানে সবার কথা শোনেন, সবার কথার পরিপ্রেক্ষিতে উনি একটা সিদ্ধান্ত দেন যে যেহেতু বাঁধটা কাটলে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে, তাইলে কিন্তু আমাদেরকে তো পানিও সরাতে হবে। তার জন্য পার্শ্ববর্তী বাঁধটা সংলগ্ন যে রাস্তা আছে, রাস্তাটা 5টা জায়গায় কেটে দেওয়া হয়েছে এবং বর্তমানে পানি নিশ্চিত হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কাজ করার আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলার খবর।